আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 পড়তেছিলাম। সেটার পর্যায়বৃত্ত ধর্মের একটা পার্ট আমরা পড়ে ফেলছি, যেখানে আমরা শিল্ডিং ইফেক্ট, স্ল্যাটার রুল, তারপর কিছু সাইজ নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। সো আমরা হচ্ছে ওইটার ধারাবাহিকতায় আমরা পরের পার্ট শুরু করব। আজকে হচ্ছে আমাদের পার্ট 2 পিরিয়ডিক প্রপার্টিজের। ঠিক আছে? সো চলো শুরু করি। সো আমরা এখানে পর্যায়বৃত্ত ধর্ম পড়ব। সো এইখানে পর্যায়বৃত্ত ধর্মের সংজ্ঞাটা বলা আছে ফার্স্টেই, যে পর্যায়বৃত্তি জিনিসটা কি বা পর্যায়বৃত্তিক যে ধর্মটা সেটা কি। আমি তোমাদেরকে বলছিলাম একদম শুরুর দিকে যে পর্যায় সারণী যে দেখতে আকারটা সেটা কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপের। সো তুমি যদি ধর্মটাকে পর্যায়বৃত্ত ধর্ম বলো, তাহলে ওইখানে ওই যে সিলিন্ড্রিক্যাল শেপে আছে ওইটা কিন্তু বৃত্তাকার। তুমি যদি সেগমেন্ট নাও, ক্রস সেকশন নাও সিলিন্ডার, ওইটা কিন্তু একটা বৃত্তাকার সেগমেন্ট আসবে, মানে বৃত্তাকার গতির মতো তুমি একটা সেগমেন্ট দেখতে পাবা। সো এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখো। মৌলের যেসব ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে, এটা খুবই ইম্পর্টেন্ট, পর্যায়ক্রমে আবর্তিত হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়, ওকে, তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। ঠিক আছে? এবং এই ধর্মের এই পরিবর্তনের আবর্তনকে কি বলা হয়? পর্যায়বৃত্তি বলা হয়। মানে দুইটা নাম বলা হয়েছে। সহজ ভাষায় মৌলসমূহের যে ধর্ম, ভৌত ও রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয় পর্যায়ক্রমে, এটাই পর্যায়বৃত্ত ধর্ম। এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। সো আমরা এটা আপাতত মাথায় রাখলাম। এখন পর্যায়বৃত্ত ধর্ম কারা কারা আছে আমি যদি সেটা তোমাকে একটু বলতে চাই, একটু খেয়াল করো। এক নম্বরই হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার, এটাকে আমরা হচ্ছে সাইজ আকারে বলি, সাইজ, সাইজ। ঠিক আছে? আরো অনেকেই আছে, যেরকম আয়নীকরণ শক্তি, তারপর আছে হচ্ছে এখানে ইলেকট্রন আসক্তি, তারপর আছে তড়িৎ ঋণাত্মকতা, তারপর আছে ধাতব ধর্ম। সো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি পরমাণুর আকার এইটা নিয়ে পড়াশোনা করব। সো চলো শুরু করি। সো আমরা বেসিক্যালি পরমাণুর আকার মানে সাইজ, ফার্স্টেই আমাদের সাইজ এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সো প্রথম কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সাইজ বলতে কি বুঝি। সাইজ বলতে আমরা বুঝি, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি বলবা, খুবই সহজ একটা উত্তর দিবা যে ভাই আপনি যদি এটা নিউক্লিয়াস ধরেন, ধরলাম এটা নিউক্লিয়াস, এটা ধরেন আপনার বাইরের শক্তি স্তর, হ্যাঁ এটা ধরলাম আপনার বাইরের শক্তি স্তর, এটা আপনার বাইরের শক্তি স্তর, এটা আমি ধরলাম আউটার শেল, আউটার শেল। ঠিক আছে ভাই, এটা হচ্ছে আউটার শেল, বাইরের শক্তি স্তর। তো আপনি আমাকে অলরেডি আউটার শেল চিনায় ফেলছেন এবং হচ্ছে নিউক্লিয়াস চিনায় ফেলছেন। এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এবার আমি যদি আপনাকে বলি, সহজ হিসাব হচ্ছে আমি সাইজ বলতে এই জিনিসটাই বুঝি ছোট থেকে, যে ভাই আপনি নিউক্লিয়াস থেকে আপনি যদি আউটার শেল পর্যন্ত যে ডিস্টেন্সটা চিন্তা করবেন সেটাই হচ্ছে আমার পরমাণুর আকার, পরমাণুর আকার। ঠিক আছে? সহজ হিসাব। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। নিউক্লিয়াস থেকে তুমি এই যে এই নিউক্লিয়াস থেকে তুমি এই যে আউটার মোস্ট শেল বা বাইরের শক্তি স্তর পর্যন্ত যে দূরত্বটা আছে এটি হচ্ছে পরমাণুর আকার। মোটামুটি আমি এটাই বুঝি, আপাতত বুঝি। এটা চেঞ্জ হবে একটু পরে। আমি আসলে এইভাবে চিন্তা করি না, কারণ ইলেকট্রন আসলে আমরা যখন চিন্তা করি এইভাবে এত সুন্দর করে সুসজ্জিত শক্তি স্তর আকারে থাকে না, তারা বেসিক্যালি ক্লাউড ডেন্সিটি আকারে থাকে। মানে আমরা যখন ইলেকট্রনকে দেখি কোনো একটা মাইক্রোস্কোপিক মেশিনে কিংবা কোনো একটা মেশিনের সাহায্যে যখন ইলেকট্রনকে দেখি, তখন কিন্তু ইলেকট্রন এত সুন্দর করে এরকম এই যে সর্ববহিস্থ শক্তি স্তরে এত সুন্দর করে থাকে না, সুসজ্জিত অবস্থায় থাকে না, আমরা ক্লাউডটাকে দেখি। আচ্ছা যাই হোক, আপাতত জিনিসটা কি, নিউক্লিয়াস থেকে আউটার শেল, আউটার মোস্ট শেল পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমার সাইজ বা পারমাণবিক যে আকারটা। আচ্ছা এটা গেল। এখন এইখানে আমি যদি একটু চিন্তা করি, নর্মালি যদি চিন্তা করি, এই বরাবর যদি যাইতে থাকি তাহলে একরকম একটা ফ্যাক্ট আসবে, আবার যদি আমি এই বরাবর যাইতে থাকি তাহলে আরেক রকম ফ্যাক্ট আসবে, এটা বুঝাই যাচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে সাইজ, আমরা কি বলি, সাইজ এক্ষেত্রে কমে যায়, সাইজ এক্ষেত্রে কি হয়ে যায়, কমে যায়। ডাউনওয়ার্ড সাইন মানে কমে যাচ্ছে, ডাউনওয়ার্ড সাইন মানেই হচ্ছে কমে গেছে, তাহলে সাইজ এক্ষেত্রে কমে গেছে। আর এই যে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে সাইজ, সাইজ আমরা বলি এই ক্ষেত্রে সাইজ বেড়ে গেছে, সাইজ কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে সাইজ বাড়বে আর এই ক্ষেত্রে সাইজ কমবে। এটা কেন হইতেছে তোমাকে যদি বলা হয়, এই যে এটা কিন্তু হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ বরাবর, গ্রুপ রিলেশন। আর এই যে এই বরাবর যেটা নিচ্ছ এটা হচ্ছে তোমার পিরিয়ডিক বা পিরিয়ডিক রিলেশন, যাই বলো। হ্যাঁ, সো একটা হচ্ছে তোমার পিরিয়ড বা পর্যায়, একটা হচ্ছে তোমার পিরিয়ড বা পর্যায়, আরেকটা হচ্ছে তোমার গ্রুপ, আর এটা হচ্ছে তোমার গ্রুপ। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। একটা গ্রুপ, তাহলে গ্রুপ বরাবর তুমি যদি উপর থেকে নিচের দিকে নামো তাহলে সাইজ বাড়তে থাকবে, আর পর্যায় বরাবর তুমি যদি উপর থেকে বাম থেকে ডানে যাও তাহলে সাইজ কমতে থাকবে।
এখন সাইজ কমতে থাকবে। এটা কেন কমতে থাকবে তোমাকে যদি বলা হয়, তুমি বলবো ভাইয়া এইখানে জেড ইফেক্টিভ আগের পার্টের আমরা পড়ছি, একটু এটার আগের লেকচারটা আমরা পড়ছি, জেড ইফেক্টিভ কী থাকবে, তাহলে এখানে বাড়তে থাকবে। জেড ইফেক্টিভের সাথে সাইজের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে জেড ইফেক্টিভ বাড়তে থাকবে। তাহলে জেড ইফেক্টিভ যেহেতু বাড়তেছে, তাহলে এখানে আকর্ষণও কি হইতেছে, বাড়তেছে। আকর্ষণ এখানে কি হইতেছে, বাড়তেছে। কারণ তোমরা কিন্তু তোমাদের স্যাররা তোমাদেরকে এটা শিখাইছে, কি শিখাইছে জানো? তোমাদেরকে স্যাররা বলছে যে আপনি যদি ভাইয়া পর্যায় সারণীর বাম থেকে ডানে যান, কোনো শক্তি স্তর বাড়ে না, কোনো শক্তি স্তর বাড়ে না, বরঞ্চ নিউক্লিয়াসে একটা একটা করে কি হয়, প্রোটন অ্যাড হইতে থাকে। যেরকম ধরো আমি যদি 2 নম্বর পর্যায়ের কথাই চিন্তা করি, 2 নম্বর পর্যায়ে কি আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, তারপর কি আছে, অক্সিজেন আছে, তারপর ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। ঠিক আছে, সো তুমি যদি এখন সবার ইলেকট্রনিক কনফিগারেশন একটু দেখো, দেখবা সবারই শক্তিস্তর 2টা। দেখো এটার শক্তিস্তর হচ্ছে, এটার পারমাণবিক সংখ্যা 3, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 1, এখানে হচ্ছে 2 2 4, বোরন হচ্ছে 2 3, কার্বন হচ্ছে 2 4, নাইট্রোজেন হচ্ছে 2, তারপর হচ্ছে 5, ঠিক আছে, নাইট্রোজেন হচ্ছে 2 5, অক্সিজেন হচ্ছে 2, তারপর হচ্ছে 6, ফ্লোরিন হচ্ছে 2, তারপর হচ্ছে 7, নিয়ন হচ্ছে 2, তারপর হচ্ছে 8। তো তুমি যদি এখানে চিন্তা করো, দেখো তুমি যখন ইলেকট্রনিক কনফিগারেশনে আসলা, তুমি দেখো সবারই এখানে সবার শক্তিস্তর কয়টা করে, তুমি বলবো ভাই সবার শক্তিস্তর 2টা করে। বাট একটা কাহিনী হচ্ছে, প্রত্যেকবার তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ, একটা করে কি হইতেছে, প্রোটন বাড়তেছে, একটা করে কি হইতেছে, আমার প্রোটন বাড়তেছে, একটা একটা করে প্রোটন বাড়তেছে, একটা একটা করে। তুমি যদি বাম থেকে ডানে যাও, হ্যাঁ, সো এই যে এইখানে তুমি যদি বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে যাও, এইখানে তুমি যদি বাম থেকে ডানে যাও, এই বরাবর বাম থেকে ডানে যদি যাও, তাহলে প্রোটন কিন্তু বাড়তেছে। বাট দেখো শক্তিস্তর সবসময় কি আছে, 2টা 2টা করেই আছে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমার 3টা প্রোটন ছিল, এখানে আমার এখন 4টা প্রোটন হয়ে গেছে, তাহলে আকর্ষণ বেড়ে গেছে ইলেকট্রনের উপর। এখানে আমার 5টা প্রোটন, তাহলে আকর্ষণ আরও বেড়ে গেছে। এখানে আমার 6টা প্রোটন, তাহলে আকর্ষণ আরও বেড়ে গেছে। তাহলে সাইজ আস্তে আস্তে কি হতে থাকবে, পর্যায় বরাবর যে যেতে থাকো কমতে থাকবে। আচ্ছা, সো এটা একটা ব্যাপার স্যাপার আমার এখানে গেল। এইবার আমি যদি গ্রুপ বরাবর চিন্তা করি, সাইজ কেন বাড়তেছে, তোমার যদি জিজ্ঞেস করা হয়, তা তুমি বলবা ভাই আপনি সাইজ বাড়তেছে কারণ হচ্ছে আপনার এই বরাবর শেল বাড়তেছে। আপনি যত উপর থেকে নিচে যাচ্ছেন আপনার শেল তত বাড়তেছে, আপনি যত উপর থেকে নিচে যাচ্ছেন আপনার শেল তত বাড়তেছে। জিনিসটা একটু বুঝান, দেখো আমি বুঝাই। দেখো আমি এবার গ্রুপ বরাবর চিন্তা করছি, এটা কিন্তু পর্যায়ে গেছিলাম, পর্যায়ে অ্যারো সাইনটা মিলায়ও, এটা কিন্তু পর্যায়ে। এবার গ্রুপ বরাবর চিন্তা করো, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, গ্রুপ 1এই চিন্তা করতেছি, রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, ফ্রান্সিয়াম। শিখাইছিলাম লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, উপরে হাইড্রোজেন আছে। আচ্ছা, তাহলে এবার এটার ইলেকট্রনিক কনফিগারেশন করো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 1, এখানে কি আসবে 2 8 1, এখানে কি আসবে 2 8 8 1। আমি আর লিখতেছি না, আশা করি বুঝে গেছো। এখন তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো তো ভাইয়া, তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, এখানে আমি যদি শেল শক্তিস্তর, শেল এখানে কয়টা আছে, তুমি বলবো ভাই এখানে একটাই ছিল। এখানে আমার শক্তিস্তর কয়টা আছে, 2টা আছে। এখানে আমার শক্তিস্তর 3টা, এখানে আমার শক্তিস্তর 4টা। তাহলে রুবিডিয়ামের ক্ষেত্রে এইখানে আমার শেল কয়টা হবে ভাইয়া, 5টা হবে। এইখানে আমার শেল কয়টা হবে, 6টা হবে। এইখানে আমার শেল কয়টা হবে, 7টা হবে। তাহলে তুমি দেখো, তুমি যত উপর থেকে নিচের দিকে আসতেছো, যত উপর থেকে নিচের দিকে আসতেছো, তুমি কি দেখতেছো, তুমি বলবা যে ভাই আমি দেখতেছি উপর থেকে যত নিচের দিকে আসতেছে একটা একটা করে শেল বাড়তেছে। তাহলে শেল বাড়া মানে কি, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়া, যেটা আমরা বলছিলাম কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেল পর্যন্ত যে দূরত্বটা, সেটাই তোমার পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এখানে কি হইতেছে, শেল বাড়তেছে। তাহলে শেল সরি বানানটা ভুল হয়েছে, SH, শেল মানে শক্তিস্তর, শেল মানেই শক্তিস্তর, শেল বাড়তেছে, শেল মানেই শক্তিস্তর বা কক্ষপথ। তাহলে শেল বাড়তেছে, যেহেতু শেল বাড়তেছে তার মানে স্বাভাবিকভাবেই সাইজ কি হবে, তার এখানে বাড়বে। এখানে কিন্তু গ্রুপ বরাবর জেড ইফেক্টিভ কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এটা কিন্তু আমাদের মনে থাকার কথা। সো এটা হচ্ছে মোটামুটিভাবে একটা আইডিয়া, যে আমরা যখন পারমাণবিক আকার নিয়ে চিন্তা করি, সো পারমাণবিক আকার পর্যায় বরাবর কি হয়, পর্যায় বরাবর আমি যদি এখন জিজ্ঞেস করি, তুমি বলবো ভাইয়া পর্যায় বরাবর হচ্ছে কমে যায়, আর গ্রুপ বরাবর হচ্ছে ভাই বেড়ে যায়। গ্রুপ বরাবর কি হচ্ছে, বেড়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। এবার আমি যে কথাগুলো বলতেছিলাম তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই জিনিসটা বলা হয়েছে। ঠিক আছে, এই যে দেখো ভাইয়া লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আচ্ছা, সো এরা কোন পর্যায়ের মৌল, একটু খেয়াল করে দেখো, এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। এরা কোন পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে, সো দেখো দ্বিতীয় পর্যায়ের মৌল নিয়ে কথাবার্তা।
পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। এইবার তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, তুমি যদি এইখান থেকে এই বরাবর একটু চিন্তা করো, দেখো ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে, তুমি বুঝে যাবা। নিচে কিন্তু খুবই সুন্দর চিত্র আকারে বোঝানো আছে। দেখো নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তর পর্যন্ত দূরত্ব, নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তর পর্যন্ত, তুমি এইখান থেকে বাম থেকে ডানে যত যাইতে থাকবা দেখবা এখানে 0.152 ভ্যালুগুলো খেয়াল করো, 0.152, পরে হচ্ছে 0.112। তাহলে স্বাভাবিকভাবে এটা কি হয়েছে, বড় ছিল, এটা কি হয়ে গেছে, কমে গেছে। তারপর দেখো এখানে আবার কমতেছে, এখানে আরো কমতেছে, এখানে লেস দেন না গ্রেটার দেন, গ্রেটার দেন, আগেরটা বড় পরেরটা কম, আগেরটা বড় পরেরটা কম। তাহলে সাইজ কি হইতেছে, ছোট হইতেছে, সাইজ কি হইতেছে, ছোট হইতেছে। ওই যে আমরা যেটা বলতেছিলাম, তাহলে সাইজ, এই যে সাইজ গ্র্যাজুয়ালি কি হইতেছে ভাই, গ্র্যাজুয়ালি কমতেছে, সাইজ কি হইতেছে, গ্র্যাজুয়ালি কমতেছে। সো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি যদি পর্যায় বরাবর যাও। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে ন্যানোমিটার। ন্যানোমিটার আমরা কিভাবে হিসাব করি, ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁻৯ মিটার। আমি যেহেতু লিখতেছি আরও বাকিগুলো লিখে দিই। 1 পিকোমিটার নামে একটা জিনিস আছে, এটাকে আমরা বলি 10⁻⁻12 মিটার। আর একটা জিনিস আছে 1 অ্যাংস্ট্রোম। 1 অ্যাংস্ট্রোম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে? সো আশা করি আমাদের এই জিনিসটা একটু মনে থাকবে, মাঝে মাঝেই এই ইউনিটগুলো নিয়ে কিন্তু মারপ্যাচ আমাদের লাগে। সো খেয়াল করো। আর এটা হচ্ছে 1 ফেমটোমিটার, ওটা হচ্ছে 10⁻⁻15। আমরা এটা লিখতেছিলাম, নর্মালি পিকোমিটার আর ন্যানোমিটারেই বেশি লেখা হয়। সো আমরা কি দেখলাম, পর্যায় বরাবর যদি যাইতে থাকি, ওই যে আমরা যে জিনিসটা এইখানে আগের স্লাইডে বুঝিয়েছিলাম সেটাই এইখানে দেখা যাইতেছে। তুমি যদি পর্যায় বরাবর যাইতে থাকো তাহলে এটার সাইজ কি হতে থাকবে, কমতে থাকবে। তুমি কিন্তু এটাকে গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারো, খুব সহজেই গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারো। ধরো এই বরাবর তুমি দিলা সাইজ, এই বরাবর দিলা তুমি সাইজ, এই বরাবর তুমি দিলা অ্যাটমিক নাম্বার। ধরো কথার কথা বলতেছি, হ্যাঁ। এখন তুমি যদি চিন্তা করো, যখন তুমি লিথিয়ামে আসো, ধরো লিথিয়াম দিয়ে চিন্তা করতেছি তো ফার্স্টে। সো দেখো লিথিয়াম 3, তারপর ধরো 4, তারপর ধরো 5, তারপর ধরো হচ্ছে 6, তারপর ধরো হচ্ছে 7, ঠিক আছে। আর এই বরাবর আমি দিলাম সাইজ, এই বরাবর সাইজ, এবং এটা দিলাম ন্যানোমিটার ইউনিটে, ঠিক আছে। তো লিথিয়ামের ক্ষেত্রে তুমি দেখো 0.152, তাহলে এটার সাইজটা সবচেয়ে বড় হবে। তাহলে লিথিয়ামের কারেসপন্ডিং যে সাইজটা হবে সেটা সবচেয়ে বড় হবে। তাহলে লিথিয়ামের কারেসপন্ডিং এখানে যে সাইজটা আছে সেটা সবচেয়ে বড় হবে। তারপর এইখানে ধরো আরেকটা সাইজ নিলা, আমি এখানে জাস্ট গ্রাফিক্যালি বোঝানোর জন্য এই প্লেন শিটগুলো নিচ্ছি, আঁকাবাঁকা হচ্ছে যদিও, ধরো আর কি ধরতেছি। এবার ধরো 3 এর কারেসপন্ডিং এখানে ধরো লিথিয়ামের সাইজ, তাহলে লিথিয়ামের সাইজ যদি এটা হয়, অবশ্যই বেরিলিয়ামের সাইজ কি হবে, এর থেকে কম হবে, বেরিলিয়ামের সাইজ এর থেকে কম হবে। তারপর 5-এ আছে বোরন, কি বোরনের সাইজ আরও কম হবে, কার্বনের সাইজ আরও কম হবে। আস্তে আস্তে এটা কি হতে থাকবে, কমতে থাকবে। দেখো এই যে এটা হচ্ছে আমার লিথিয়াম, লিথিয়ামের সাইজ অনেক বেশি, তারপর কি বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন অ্যান্ড সো অন। এটা তো চলতেই থাকবে এখানে। সো এখানে তুমি দেখতেছো কি সাইজ, তুমি যত বাম থেকে ডানে যাচ্ছ সাইজ কিন্তু কি হইতেছে, গ্র্যাজুয়ালি কমতেছে। সো তুমি চাইলে এটাকে গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, এবার একইভাবে তুমি গ্রুপের ক্ষেত্রে চিন্তা করতে পারো। তুমি দেখো এটা কিন্তু হচ্ছে গ্রুপের ক্ষেত্রে বলা হয়েছে, একই শ্রেণীর। এখানে যে কথাটা বলা আছে শ্রেণী, শ্রেণী আসলে আর কিছুই না, শ্রেণী বলতে এখানে গ্রুপ বোঝানো হয়েছে। শ্রেণী বলতে ভাই কি বোঝানো হয়েছে, গ্রুপ বরাবর। সো দেখো ওই যে আমি যে কথাটা বলতেছিলাম লিথিয়াম, তুমি দেখো এখানে শক্তিস্তর কয়টা, তোমাদেরকে শিখেছিলাম 2টা, এখানে দেখো শক্তিস্তর 3টা, এখানে আমার শক্তিস্তর কয়টা, 4টা, এখানে আমার শক্তিস্তর কয়টা, 5টা, অ্যান্ড এইখানে আমার শক্তিস্তর দেখো 6টা। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যত উপর থেকে নিচের দিকে আসছো, যত উপর থেকে নিচের দিকে আসছো, তুমি দেখো সাইজের ভ্যালুগুলা যেগুলো আছে, যদিও এটা ন্যানোমিটার এককে দেওয়া আছে, সমস্যা নাই। দেখো 0.152, তারপর এটাই হয়ে গেছে 0.186, তাহলে এটা কি হয়েছে, এটা বড় হয়েছে। তারপর 0.186 থেকে 0.227, তাহলে এটা আরো বড়। 0.227 থেকে 0.248, তাহলে এটা আরো বড়। 0.248 থেকে 0.265, তাহলে এটা বড়। তার মানে যদি তুমি উপর থেকে নিচের দিকে আসতে থাকো তাহলে সাইজ কি হইতেছে, তুমি এখানে কি দেখলা, সাইজ বাড়তেছে, সাইজ বাড়তেছে। এটা কিন্তু হচ্ছে গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে এটা চিত্র আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটার থেকে এটার সাইজ বড়, এটার থেকে এটার সাইজ আরো বড়। তুমি একটু খেয়াল করে দেখো, এটার থেকে সাইজ এটার আরো বড়, এটার থেকে সাইজ এটার আরো বড়। এগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি, এত সুন্দর করে কিন্তু আমরা থাকে না ডেন্সিটি দেখে দেখে এগুলো মেজারমেন্ট করি। তাহলে আমরা পুরো জিনিসটাকে যদি সামারি করি, এটাও কিন্তু তুমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবা, সেম জিনিসটা তুমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবা। লিথিয়ামের সাইজ এখানে সবচেয়ে কম হবে, আর সিজিএমের সাইজটা কি হবে, সবচেয়ে বড় হবে। তুমি যদি অর্ডার অনুযায়ী সাজাও, সাইজের অর্ডার, তাহলে এখানে সিজিএমের সাইজ সবচেয়ে বড়, তারপর হবে রুবিডিয়ামের সাইজ, তারপর হবে পটাশিয়ামের সাইজ, তারপর হবে সোডিয়ামের সাইজ, তারপর হবে লিথিয়ামের সাইজ। সেম ভাবে এইখানে তুমি যে দ্বিতীয় পর্যায়টা নিয়েছিলা, এখানে যদি তুমি সাইজের অর্ডার সাজাও, তাহলে সবচেয়ে বেশি সাইজ কার হবে, লিথিয়ামের, তারপর হবে বেরিলিয়ামের, তারপর হবে বোরন, তারপর হবে হচ্ছে কার্বন,
তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। আশা করি মোটামুটি আমরা বুঝতেছি। আমরা ইনার্ট গ্যাস নেই না, নিষ্ক্রিয় মৌল চিন্তা করতেছি না আপাতত। সো এখানে কিন্তু মাঝে মাঝে এমসিকিউ এগুলো আসবে যে নিচের কোনটার সাইজ বড়, কোনটার সাইজ ছোট, তারপর এটার ক্রম অনুযায়ী সাজাও। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো পুরো জিনিসটার সামারি ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ফার্স্ট স্লাইডটাই, এটাই কিন্তু আমাদের প্রথম সামারি কথাবার্তা। সো পারমাণবিক ব্যাসার্ধ যে জিনিসটা, এই যে এই লাইনটা এইখানে এই যে ডিস্টেন্সটুকু আছে, এটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস এটা হচ্ছে সহজ কথাবার্তা, সবচেয়ে সহজ কথাবার্তা, অ্যাটমিক রেডিয়াস। নিউক্লিয়াস থেকে তার বাইরে সর্বোচ্চ শক্তি স্তর পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, সো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইলাম পারমাণবিক ব্যাসার্ধ এবং কোনটা গ্রেটার দেন হবে, কোনটা লেস দেন হবে, এটা আমরা বুঝলাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টের পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে এখানে তুমি 4টা সেগমেন্টে ভাগ করতে পারবা। একটা হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে তোমার ধাতব ব্যাসার্ধ, একটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে, এগুলো সবই খুবই 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 ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে আর সিওভি। সিওভি কেন বলা হয় ভাইয়া? সিওভি এটার মানে হচ্ছে কোভালেন্ট, কোভালেন্ট। এটাকে আমরা বলি হচ্ছে আর এম। আর এম, এম দিয়ে কি বুঝায় ভাইয়া? এখানে এম দিয়ে বুঝায় মেটালিক, এম দিয়ে বুঝায় মেটালিক। আচ্ছা, এটাকে বলা হয় আর আয়ন। আয়ন, আয়ন মানে কি ভাইয়া? এটা কিন্তু আমরা অলরেডি জানি, আয়ন মানে হচ্ছে আয়নিক। তাহলে আমরা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটাকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করে ফেলতেছি। এটাকে বলা হয় আর ভেন। আর ভেন, ভেন মানে বোঝায় ভ্যান ডার ওয়ালস, ভেন মানে বোঝায় ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস, ফোর্স তো না, ভ্যান ডার ওয়ালস। ঠিক আছে, সো এই যে দেখো, সো তুমি কিন্তু হচ্ছে এরকম 4টা ব্যাসার্ধ পায়ে গেলা। এখন নতুন করে তুমি এখন 4টা ব্যাসার্ধের নাম শুনলা। সো কি কি হয়ে থাকে? সমযোজী ব্যাসার্ধ কোভালেন্ট, মেটালিক ব্যাসার্ধ আর এম, আয়নিক ব্যাসার্ধ আর আয়ন, আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আর ভেন। সো আমরা এখন এই 4টার খুবই প্রিসাইজ, খুব সুন্দর করে জিনিসগুলা দেখব। সো সমযোজী ব্যাসার্ধ আমরা একটু পড়ি। দেখো কি বলা হয়েছে, কোনো মৌলের 2টি পরমাণুর একক সমযোজী বন্ধন, এটা খুবই ইম্পর্টেন্ট। একক সমযোজী বন্ধন আমরা কিন্তু এগুলো পড়ছি, সংকরায়ন যখন পড়ছি তখন কিন্তু দেখছি একক বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন, ওইগুলা। উভয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, উভয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে ওই পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বলে। জিনিসটা কিরকম আমি তোমাকে একটু বুঝাই। তুমি দেখো, তোমরা কিন্তু জানো ওভারল্যাপ কিন্তু হয়, একটা এটার ভিতরে কি হয়ে যায়, ঢুকে যায়। ধরো এটা একটা পরমাণু, ধরো এটা একটা পরমাণু, কথার কথা বলতেছি, এটা একটা পরমাণু, এখানে তুমি আরো একটা পরমাণু নিচ্ছ, এই হচ্ছে আরেকটা পরমাণুর পরমাণু। ঠিক আছে, এবার এই দুজনের মধ্যে আমরা কি জানি, ওভারল্যাপ হবে, তাই না ভাইরা? ওভারল্যাপ হবে। ওই হাইড্রোজেন দিয়ে চিন্তা করো, H2 এভাবে চিন্তা করো, তাহলে এই দুজনের মধ্যে কি হবে, ওভারল্যাপ হবে। এই দুজনের মধ্যে কি হবে, ওভারল্যাপ হবে। ঠিক আছে, ওভারল্যাপ হলো, ওভারল্যাপ হবে। ওকে, সো এরা যখন ওভারল্যাপ হবে তখন তোমার সামারিটা কি আসবে? তখন তুমি বলবো ভাইয়া এটা একটা পরমাণু নিউক্লিয়াস হবে, আর এখানে আরেকটা কি হয়ে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে। এই যে ধরো ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, এইবার তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখো একটু কি বলা হয়েছে, কোনো পরমাণু উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই পরমাণু নিউক্লিয়াস হচ্ছে এইটা, এই পরমাণু নিউক্লিয়াস হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, মনে রাখো, ভালো করে মনে রাখো, মনে রাখো। আচ্ছা, এবার আমরা এখানে একটু ঠান্ডা মাথায় একটা জিনিস একটু মার্ক করে রাখি তোমাদের জন্য, মনে রাখবা। এটা ধরো হচ্ছে R1, এটা ধরো হচ্ছে R2, ধরো এবার মার্ক করে রাখলাম এই ডিস্টেন্সটুকু। এটা হচ্ছে এই নিউক্লিয়াস থেকে এটুকুর দূরত্ব, এই নিউক্লিয়াস থেকে এটুকুর দূরত্ব, তাই না ভাইরা? হ্যাঁ, এবার আমার যে এখানে কথা বলা হয়েছে উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেক, তাহলে এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, এই নিউক্লিয়াসের দূরত্বের কি ভাই, অর্ধেক নিতে হবে। ওকে, সো চলো এই যে নিলাম এই নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব। ঠিক আছে, এবার এটার কি নিতে হবে, অর্ধেক নিতে হবে। সো একটু খেয়াল করো, আমরা যদি এখানে ওটা টানি, লম্বা টান দিই, ধরো এটা লম্বা টান দিলাম, এটা লম্বা টান দিলাম বুঝার সুবিধার্থে, সো এখানে আরেকটা লম্বা টান দিলাম। ঠিক আছে, সো এইটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? ডি দিয়ে। এই যে এই ডিস্টেন্সটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই ডিস্টেন্সটুকুকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে ভাই এটা হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের যে মানটা, সেটা দুইটা নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, এটা হচ্ছে সেই ডি। এখন তাহলে সমযোজী ব্যাসার্ধ কি বলতেছে, উভয় পরমাণু নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেক যে দূরত্বটা হবে, তাহলে এই ডি কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আর কোভালেন্ট ইকুয়াল হবে D/2।
আর কোভালেন্ট কি হবে d/2। আর কোভালেন্ট মানে সমযোজী ব্যাসার্ধটা হবে এই দুইটা নিউক্লিয়াসের মধ্যকার যে দূরত্বটা আছে এটাকে যদি তুমি d দিয়ে বলো তাহলে d এর যে অর্ধেক হবে সেটা হবে সমযোজী ব্যাসার্ধ। এখানে dটা কি, এটা হচ্ছে সমযোজী বেশ। স্বাভাবিকভাবেই তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে তুমি সমযোজী বেশ পাবা। তাহলে এখানে এটাকে আমরা কি বলতেছি, সমযোজী ব্যাসার্ধ। এটাকে আমরা বলতেছি সমযোজী ব্যাসার্ধ। আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি এখানে এই অ্যারোসাইনটা কেন দিছিলেন, এই অ্যারোসাইনটা কেন দিছিলাম, এটা দেখাইতেছি, একটু খেয়াল করো। ধরো আমি এখানে লম্বা বরাবর একটা লম্বা টান দিলাম, এইভাবে ধরো এটা লম্বা টান দিলাম, তারপর ধরো এই লম্বা টানটাও দিলাম, হ্যাঁ দিলাম, আচ্ছা দিলাম এটা। তাহলে এখন এখানেও আমি একটা লম্বা টান দিই, এটা জাস্ট এমনি একটা র্যান্ডম জিনিস তোমাদেরকে বুঝাইতেছি, সরি র্যান্ডম একটা জিনিস আমি তোমাদের বুঝাইতেছি। ধরো এখানে লম্বা টান দিলাম, এখানে ওটা লম্বা টান দিলাম, ঠিক আছে। এখন একটু চিন্তা করো, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইরা, এই যে এই ডিস্টেন্সটাকে তুমি যদি ধরো এক্স, ধরো এটা ধরলা এক্স, ধরলা এক্স, ঠিক আছে। আর এই যে এইখানে যে ডিস্টেন্সটা আছে এটাকে তুমি ধরলা ওয়াই, ধরতেছো এটা ওয়াই, ঠিক আছে, ধরছো ভাইয়া। তাহলে তুমি ধরো এই ডিস্টেন্সটা ধরো এক্স আর এই ডিস্টেন্সটা ধরো তুমি ওয়াই। এখন তোমার যদি আমি জিজ্ঞেস করি, ভাইয়া ঠান্ডা মাথায় চিন্তা করো, দুইটাতে ওভারল্যাপ হয়েছে, দুইটা কি হয়েছে ওভারল্যাপ হয়েছে। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি ডি ইকুয়াল কি এক্স প্লাস ওয়াই হবে না হবে না, ডি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হবে না হবে না, তুমি কি বলবা? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা কখনোই হবে না, কখনোই হবে না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। ডি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হবে না। তাহলে ডি নট ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবং আরেকটা মজার কাহিনী হচ্ছে এখানে এই ডি এর মানটা এক্স প্লাস ওয়াই থেকে অবশ্যই কি হবে, কম হবে। কেন ভাই এরকম হয়েছে, কেন এরকম হয়েছে, কেন এরকম হয়েছে, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে একটু খেয়াল করে দেখো, এক্স প্লাস ওয়াই যে ডিস্টেন্সটা এটা আর এটা মিলে ডি কখনোই হবে না। কারণ হচ্ছে এরা তো ওভারল্যাপ হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। সো বন্ধন যখন ঢুকে যাবে তাহলে এই ডিস্টেন্সটার মানটা, মানে এটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এডিকে কি বলা হয়, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। ভালো করে খেয়াল করতে হবে, এডিটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, ইন্ট্রা নিউক্লিয়ার ডিস্টেন্স। ইন্ট্রা না ইন্টার, ইন্টার, এটা ইন্টার, আন্তঃ নিউক্লিয়ার, দুইটা নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব যেটা, হ্যাঁ আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। তাহলে এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা কখনোই ওই দুটা পরমাণুর ব্যাসার্ধের যোগফলের সমান হবে না, এবং কি অবশ্যই এটা কি হবে, ছোট হবে। এটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি, আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে তুমি যদি ভাগ করো তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধ। আশা করি আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। আমি বেশ চেষ্টা করছি তোমাদেরকে গ্রাফিক্যালি বোঝানোর চিত্রটা, এটা একটু খেয়াল রাখো, এটা কিন্তু এমসিকিউ মাঝে মাঝেই আসে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ব্যাপার স্যাপার গেল। সো এটা আমি বুঝলাম যে দুইটা নিউক্লিয়াসের মধ্যকার যে দূরত্ব, দুইটা পরমাণুর দুইটা নিউক্লিয়াসের মধ্যকার যে দূরত্ব, এটা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এটাকে দুই দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। লেখা আছে দেখো, মৌল দুটির পরমাণু সমযোজী ব্যাসার্ধের যোগফল হলো, মৌলের দুটি পরমাণু সমযোজী ব্যাসার্ধের যোগফল হলো তাদের দ্বারা গঠিত অণুর বন্ধন দূরত্ব। আচ্ছা এইবার এটাকে একটু খেয়াল করে দেখো, মৌলের দুটি পরমাণু সমযোজী ব্যাসার্ধের যোগফল, দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধের যোগফল তাদের দ্বারা গঠিত অণুর বন্ধন দূরত্ব। মানে কি ভাইয়া, এটার মানে কি, মৌলের দুটি পরমাণুর, একটু খেয়াল করো, মৌলের দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধের যোগফল হলো, দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধের যোগফল হলো তাদের দ্বারা গঠিত অণুর বন্ধন দূরত্ব, তাদের দ্বারা গঠিত অণুর বন্ধন দূরত্ব। মানে কি ভাইয়া, এই কথাটার মানে হচ্ছে বলতেছে যে তুমি যদি দুইটা পরমাণু সমযোজী ব্যাসার্ধ বের করে ফেলো, তাহলে ওটার সাথে যদি তুমি যোগ করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই বন্ধন দূরত্বটা পাওয়া যাবা, দুটো অণুর মাঝের যে বন্ধন দূরত্বটা আছে সেটা তুমি পাওয়া যাবা। সহজ ভাষায় আমাকে এখানে সমযোজী ব্যাসার্ধের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এটা আমি আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, সো আমাদের সমযোজী ব্যাসার্ধ শেষ, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব শেষ, এবং আমরা এইখানে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ মাঝে মাঝেই আসে, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা যদি হচ্ছে ধাতব ব্যাসার্ধ পড়ি, এটা কি, মেটালিক রেডিয়াস, মেটালিকে একটা এল, আমি মনে হয় এখানে একটু ভুল লিখছিলাম, একটু কারেকশন করে দিই, মেটালিক রেডিয়াস, ওকে। সো মেটালিক রেডিয়াস, এইটা অ্যাকচুয়ালি কি বোঝায় আমরা এটাও বুঝবো, এটা সহজ আছে, কঠিন না। ধরো আমরা এইখানে একটা ধাতব ক্রিস্টাল নিতেছি, মোটামুটি এই সাইজেরই সবগুলো, এটা অন্য কালার নেই, ওকে। ধরো আর এটা নিলাম বুঝার জন্য, নিলাম আর এটা নিলাম, এখানে নিলাম, ঠিক আছে, মোটামুটি এরকম, ঠিক আছে। সো ধরো ধাতবটা ক্যালাস আমি নিলাম, যেখানে ধাতুর পরমাণুগুলো এইভাবে থাকে। তুমি কিন্তু দেখছো ধাতুর মধ্যে কিন্তু ওই যে মুক্ত ইলেকট্রনগুলো চলতে থাকে, ডিলোকালাইজ ইলেকট্রন যেগুলোকে বলে। আরও কয়টা টাইকা দিই তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে, ঠিক আছে। সাইজ মোটামুটি, এটা ধরো রেড,
আরেকটা আঁকি এরকম, আরেকটা আঁকি, এটা ধরো হচ্ছে এরকম, ধরো আমি এরকম দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে আই গেস। হ্যাঁ, ঠিক আছে, চলে। সো এই হচ্ছে ধরো একটা ধাতব ক্যালাস আমি নিলাম। ধাতব আরো অনেকগুলো আছে, এইভাবে আছে ওইভাবেও আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে আমি যদি একটু চিন্তা করি, এখানে একটু অ্যারো সাইন দিই, খেয়াল করো, মনোযোগ দিও ফেরা, মনোযোগ দিও। আমরা একটু এখানে এটা মেনশন করি, ধরো এইটা, তারপর ধরো এইটা ঠিকঠাক মতো বসছে, মাঝ বরাবর হয়েছে তো? হ্যাঁ হয়েছে মোটামুটি। এইটা, তারপর ধরো এইটা, আমি এগুলো সবগুলো বসাইলাম। আচ্ছা, এবার এখানে ধাতব ব্যাসার্ধ কোনটা? ধাতব ব্যাসার্ধ হচ্ছে, আমি যদি এখানে টানি, এই যে একটা লাইন টানলাম, সরি, এই একটা লাইন টানলাম, এই যে টানলাম, আর এইখানে ধরো একটা লাইন টানলাম, ঠিক আছে? হ্যাঁ, টানলাম। এবার এই যে এদের মাঝখানের যে দূরত্বটা, এখানে যে মাঝখানের যে দূরত্বটা আছে, এখানে যে মাঝখানের দূরত্বটা আছে, এখানে যে মাঝখানের দূরত্বটা আছে, এই যে এটাকে আমরা বলি ডি, এই ডিটাকে আমরা বলি ধাতব ব্যাস। পাশাপাশি একটা ক্যালাসের মধ্যে ধাতব দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মাঝে যে দূরত্বটা, এটাকে আমরা বলি ধাতব ব্যাস। এই ডিটাকে বলা হয় ধাতব ব্যাস, ধাতব ব্যাস। তাহলে ভাই কথা হচ্ছে ধাতব ব্যাসার্ধ কি হবে? ধাতব ব্যাসার্ধ খুবই সহজ, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে তুমি পাবা ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। তোমরা কিন্তু জানো এখানে ধাতু কিন্তু এরকম ক্যালাস আকারে থাকে, ধাতুর মধ্যে কিন্তু ফ্রি ইলেকট্রন থাকে, এটা কিন্তু আমরা জানি। ধাতু যেগুলো আছে, ধাতুর মধ্যে কি ইলেকট্রন থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। এটাকে অনেক সময় আমরা কি বলি? ডিলোকালাইজড ইলেকট্রন, ডিলোকালাইজড সঞ্চারণশীল ইলেকট্রন, ডিলোকালাইজড ইলেকট্রন বলি, ঠিক আছে? সো এই হচ্ছে কথাবার্তা অন এন এভারেজ, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো ধাতুর ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝলাম, এবং ধাতব ব্যাসার্ধ আমরা কিন্তু বের করে ফেলাম। এটাই কিন্তু হচ্ছে আর এম, এটাই হচ্ছে আর এম। তাহলে ধাতব ব্যাসার্ধের ফর্মুলা কি? আর এম ইকুয়ালস টু ডি/2, আর এম ইকুয়ালস টু ডি/2। তাহলে আমরা একটা শিখলাম হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধের কোনটা কি এটা আমি আশা করি বুঝাইতে পারছি চিত্রের মাধ্যমে। আর হচ্ছে ধাতব ব্যাসার্ধ আশা করি বুঝে গেছি। ক্যালাসের মধ্যে পাশাপাশি দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝে যে দূরত্বটা, আন্তঃনিউক্লিয়ার যে দূরত্বটা, এটাই কিন্তু হচ্ছে ধাতব ব্যাস, এটাই কিন্তু হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। আগেরটার মতো যদি তুমি চিন্তা করো, যদিও এখানে একটু ঝামেলা আছে, ডিটাকে আমরা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এখানে তো ওভারল্যাপ হয়, সেটা আলাদা হিসাব। সো আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে পাবা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এবার দেখো আয়নিক ব্যাসার্ধ। এবার আমি না আসলে আয়নিক ব্যাসার্ধটাকে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, আমরা না আয়নিক ব্যাসার্ধটাকে এভাবে চিন্তা করব না। আয়নিক ব্যাসার্ধটাকে আমরা জেড ইফেক্টিভ দিয়ে চিন্তা করব। মনে রাখবা, জেড ইফেক্টিভ প্রপোর্শনালস টু পজিটিভ চার্জ, মনে থাকার কথা, এগুলো আমাদের মনে থাকার কথা। জেড ইফেক্টিভ প্রপোর্শনালস টু পজিটিভ চার্জ, প্রপোর্শনালস টু 1 by নেগেটিভ চার্জ, proportionals to 1 by সাইজ। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ফর্মুলা। জেড ইফেক্টিভ যত বাড়বে পজিটিভ চার্জ তত বাড়বে, জেড ইফেক্টিভ যত বাড়বে পজিটিভ চার্জ তত বাড়বে, একটা কথা। নেগেটিভ চার্জের সাথে সে তার সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটা আরেকটা কথা। আর সাইজের সাথেও সম্পর্কটা কীরকম? তার ব্যস্তানুপাতিক। জেড ইফেক্টিভের সাথে সাইজের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা দিয়ে আমরা আয়নিক ব্যাসার্ধ খুব সহজে খেয়াল করে ফেলতে পারবো। ধরো আমি তোমাকে বললাম, ধরো ক্লোরিন, ধরো তোমাকে আমি বললাম ক্লোরিন আর ক্লোরিন মাইনাস, হ্যাঁ। সো এটা একটা এক্সাম্পল। সো এখানে সাইজ কার কীরকম হবে? ক্লোরিন আর ক্লোরিন মাইনাস। তো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আয়নিক ব্যাসার্ধ মানে আয়ন হবে, প্লাস মাইনাস, পজিটিভ ওর নেগেটিভ। তার মানে এখানে তোমাকে চিন্তা করতে হবে হয় ক্যাটায়ন, ক্যাটায়ন চিন্তা করতে হবে, না হয় কি করতে হবে? অ্যানায়ন চিন্তা করতে হবে। সো তোমাকে চিন্তা ভাবনা এবার অ্যানায়ন আর ক্যাটায়ন কেন্দ্রিক হয়ে যাবে। আচ্ছা, সো ক্লোরিন আর ক্লোরিন মাইনাস। তাহলে এবার এখানে চিন্তা করো, এখানে আমি যদি বলি জেড ইফেক্টিভ কার বেশি হবে, তাহলে তুমি দেখো কি বলা হয়েছে? নেগেটিভ চার্জের বেশি হবে। তাহলে এটা তো নেগেটিভ চার্জ বেশি হবে না কম হবে? নেগেটিভ চার্জের কম হবে। আর নিউট্রাল, তাহলে নিউট্রালের নেগেটিভ থেকে অবশ্যই বেশি হবে। তাহলে ক্লোরিনের বেশি হবে কার থেকে? ক্লোরিন মাইনাস থেকে। নেগেটিভ চার্জের তো কম হয়। আচ্ছা, তাহলে এখন সাইজ হবে তার ঠিক উল্টা, সাইজ হবে তার ঠিক উল্টা। তাহলে ক্লোরিন মাইনাস। সো তুমি যদি জেড ইফেক্টিভ বের করতে পারো, তাহলে সাইজ বের করা কোনো ব্যাপারই না। ধরো এবার আমি তোমাকে বললাম, ধরো আমি তোমাকে এরকম বললাম যে সোডিয়াম প্লাস আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এরকম দিলাম, হ্যাঁ। এবার ধরো তুমি একটু খেয়াল করো জেড ইফেক্টিভ কার বেশি হবে, তো তুমি কি বলবা?
জেড ইফেক্টিভ তুমি হচ্ছে বলবা ভাই ম্যাগনেসিয়াম 2+ এর বেশি হবে, কারণ পজিটিভ চার্জের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর সাথে সোডিয়াম প্লাসের, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর বেশি হবে। তাহলে এখন তাহলে সাইজ কি হবে? যারা জেড ইফেক্টিভ জানো না তারা কিন্তু আগের পার্টের ভিডিওটা দেখে আসো, তাহলেই হয়ে যাবে। তাহলে জেড ইফেক্টিভের সাথে সাইজের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যারা জানো না তারা আগের ক্লাসটা দেখে আসো, তাহলে হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+, উল্টাটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখো জিনিস দাঁড়ায় গেছে। সো তুমি যদি বুঝো তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। ধরো আমি তোমাকে এরকম বললাম, ধরো তোমাকে বললাম N3- আর তোমাকে বললাম সোডিয়াম প্লাস, না সোডিয়াম প্লাস না, ধরো আমি তোমাকে বললাম N3-, তারপর ধরো বললাম O2-, তারপর ধরো তোমার বললাম ফ্লোরিন মাইনাস। হ্যাঁ, এই সবার মধ্যে কিন্তু 10টা 10টা করে ইলেকট্রন, সবার মধ্যে কি আইসো ইলেকট্রন। এখন এখানে নেগেটিভ চার্জ যত বেশি জেড ইফেক্টিভ তত কম। তাহলে এখানে জেড ইফেক্টিভ বুঝাই যাচ্ছে, জেড ইফেক্টিভ কার বেশি হবে? জেড ইফেক্টিভ বেশি হবে N3- সবচেয়ে কম হবে, কারণ এটা নেগেটিভ চার্জ সবচেয়ে বেশি। তারপর হচ্ছে O2-, তারপর হচ্ছে ফ্লোরিন মাইনাস। এটা কিন্তু আইসো ইলেকট্রন, এরা কি ভাই? আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। হ্যাঁ, তাহলে এখন সাইজ, তাহলে এখানে N3- এর সাইজ সবচেয়ে বড় হবে, তারপর হবে O2- এর, তারপর হবে সরি ভাই ফ্লোরিন মাইনাস, এই যে এরকম হবে। ঠিক আছে, সো তুমি যদি হচ্ছে আয়নিক ব্যাসার্ধ বের করতে চাও, তুমি এই রিলেশনটা শুধু যদি মনে রাখো তাইলেই খুব সহজে বের করতে পারবা। ঠিক আছে, সো দেখো আমরা যদি ওই যে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে একটু আগে যেটা বলতেছিলাম সেটা যদি একটু দেখি, ধরো তোমার কাছে খুবই এটা মাঝে মাঝে আসে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, সোডিয়াম প্লাস, তারপর ধরো ম্যাগনেসিয়াম 2+, তারপর ধরো এখানে অ্যালুমিনিয়াম 3+ আছে, তারপর এই পাশে আছে ধরো N3-, তারপর আছে O2-, তারপর আছে ফ্লোরিন মাইনাস। তুমি যদি এখানে খেয়াল করো সবার ইলেকট্রন আছে 10টা, এখানে সবার ইলেকট্রন 10টা, এখানে সবার ইলেকট্রন কয়টা ভাই? 10টা। এইখানে ইলেকট্রন সবার 10টা, ইলেকট্রন সবার 10টা, ইলেকট্রন সবার কয়টা ভাই? 10টা। ওকে, সো এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এখন কার সাইজ বেশি হবে? সো এখানে আমরা ওই যে আগের রিলেশনটা মনে রাখবো, জেড ইফেক্টিভ কিভাবে মনে আছে? পজিটিভ চার্জ যত বেশি জেড ইফেক্টিভ তত বেশি, নেগেটিভ চার্জ যত বেশি জেড ইফেক্টিভ তত কম। তাহলে এখন এখানে যদি চিন্তা করো জেড ইফেক্টিভ অর্ডারটা সাজাও, জেড ইফেক্টিভের অর্ডারটা সাজাও, তাহলে সবচেয়ে বেশি জেড ইফেক্টিভ কার হবে? অ্যালুমিনিয়াম 3+ এর, পজিটিভ চার্জ যার যত বেশি, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর জেড ইফেক্টিভ বেশি। তারপর কি হবে? ম্যাগনেসিয়াম 2+, তারপর কি হবে? সোডিয়াম প্লাস, তারপর কি হবে? তারপর হবে হচ্ছে নেগেটিভ চার্জ। এবার নেগেটিভ চার্জ যার বেশি তার জেড ইফেক্টিভ কম। তারপর এবার তাহলে হবে ফ্লোরিন মাইনাস, তারপর কি হবে? তারপর হবে O2-, তারপর কি হবে? N3-। তাহলে এখন জেড ইফেক্টিভ আর সাইজ তো ইনভার্সলি রিলেশন, তাহলে এখন সাইজ ঠিক উল্টাটা হবে, যা লিখছো তার ঠিক উল্টাটা। তাহলে N3- এর সাইজ সবচেয়ে বড়, তারপর হবে O2- এর সাইজ, তারপর হবে তোমার ফ্লোরিন মাইনাসের সাইজ, তারপর হবে তোমার সোডিয়াম প্লাসের সাইজ, তারপর হবে তোমার ম্যাগনেসিয়াম 2+ এর সাইজ। ঠিক আছে, তারপর হবে তোমার অ্যালুমিনিয়াম 3+ এর সাইজ। এখানে কিন্তু ওই যে নিউক্লিয়াস থেকে সর্ববিস্ত শক্তি স্তর পর্যন্ত দূরত্ব এগুলো আমরা বলবো না, এখানে বলবো ইলেকট্রনিক ক্লাউড যে পর্যন্ত বিস্তৃত আছে সেটাই হচ্ছে তার আয়নিক ব্যাসার্ধ চলে আসবে। সো আশা করি আমরা জেড ইফেক্টিভ দিয়ে এই জিনিসগুলো বুঝাইতে পারবো। লাস্ট একটা ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি যদি বলি অপুলার সমযোজী অণুসমূহের মধ্যে থাকে। সো ভ্যান ডার ওয়ালস, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, একটু লিখি এটা, ভ্যান ডার ওয়ালস ফোর্স, VWF দিয়ে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স বুঝি। ভ্যান ডার ওয়ালস ফোর্স কোথায় থাকে? অপোলার সমযোজী অণুসমূহের মধ্যে থাকে, অপোলার সমযোজী অণু। আরেকটা কথা আমরা মাঝে মাঝে বলি গ্যাসের মধ্যে থাকে। সো এই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সের বেসিক ব্যাপার, যে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেসিক্যালি কোথায় থাকতেছে? অপোলার সমযোজী অণুসমূহের মধ্যে থাকতেছে, অপোলার সমযোজী অণুসমূহের মধ্যে থাকতেছে, গ্যাসের মধ্যে থাকতেছে। আর এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের ব্যাপারটা হয়েছে কি, আমরা যদি এখানটাকে মানে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটাকে ডিফাইন করতে চাই তাহলে কিভাবে ডিফাইন করবো? খুবই সহজ। সো খেয়াল করো, ধরো আমরা একটা অণু নিব, দুইটা অণুর মাঝখানে যে দূরত্ব নিব তারপর ওটাকে দুই দিয়ে ভাগ করে দিব, দুইটা অণুর মাঝখানের দূরত্ব নিব, সেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, ওইটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পাওয়া যাবো। ধরো আমরা এইভাবে চিন্তা করি, যদি ধরো আমরা এরকম নিলাম, ধরো এটা একটা অণু, হ্যাঁ, এখানে আরও একটা অণু নিলাম, ধরো আমি এভাবেই নিলাম, ধরো এটা আরেকটা অণু, এটা হচ্ছে দুইটা অণু। ঠিক আছে,
মানে এটা একটা অণু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এটা ঠিক পাশেই আমি এখানে আরও একটা ক্লোরিন অণু নিলাম, ধরো ক্লোরিন অণু নিলাম, ক্লোরিন অণুই, হ্যাঁ। তাহলে ক্লোরিন অণুর দুইটা পরমাণু যুক্ত হয়েছে, অ্যাটাচড হয়েছে এরকম, ঠিক আছে। সো এইটা হচ্ছে তার একটা নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। এইবার ভ্যান ডার ওয়ালস দূরত্বটা তুমি বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে একটা ক্লোরিন অণু, ধরো কথার কথা বলতেছি, এটা একটা অণু, এটা আরেকটা অণু, অণু দুটা কিন্তু অণু, আলাদা আলাদা অণু। এটা একটা অণু, অণু 1, এভাবে লিখি, অণু 1, অণু 1, ধরো এটা হচ্ছে অণু 1, আর এখানে আরেকটা অণু আছে, এটা হচ্ছে অণু 2, হ্যাঁ, এটা হচ্ছে আমার অণু 2। এবার এখানে আমার এটা লাগবে, এই যে এখানে যে দূরত্বটা, এই দূরত্বটা এই নিউক্লিয়াস থেকে এই যে এই নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্বটা নিচ্ছ ভাইয়া, এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্বটা নিবা, এই যে ভাইয়া দুটা নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, দুটি পাশাপাশি দুটা অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, পাশাপাশি দুটা অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, ঠিক আছে। এই দূরত্বটাকে ধরো আমি ধরতেছি ডি, ডি, ঠিক আছে, পাশাপাশি দুটা অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, এটাকে আমরা ধরতেছি কি, ডি ধরতেছি, কি ধরতেছি, পাশাপাশি দুটা অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব। তাহলে এখানে ডিটা কি, পাশাপাশি দুটি অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, পাশাপাশি দুটি অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব, পাশাপাশি দুটি অণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব। এখন তাহলে আর ভ্যান এটা কি হবে, d/2 হবে। এই হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে জিনিসটা কি দাঁড়াইতেছে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি হবে, পাশাপাশি দুটা অণুর নিউক্লিয়াসের যে দূরত্বটা আছে সেই দূরত্বকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাওয়া যাবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এটা গেল ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ব্যাপার। আয়নিক ব্যাসার্ধ কেমনে বের করে, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে এটা বললাম জেড ইফেক্ট দিয়ে বের করে। আমরা বেসিক্যালি এটাই মনে রাখবো, এটাই বেশি ইজিয়ার আমাদের জন্য। আয়নিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ হচ্ছে ধাতব ক্যালাসে পাশাপাশি দুটা ধাতব যে পরমাণু আছে ওই দুটা পরমাণুর যে দুইটা নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব ডি, সেটাকে যদি ভাগ করলে পাওয়া যাবো ধাতব ব্যাসার্ধ। আর এটাকে বলতে ধাতব বেশ। সমজীব ব্যাসার্ধ তো বুঝাইছি, আশা করি সবাই বুঝছো। আর এখানে এই যে 4টা ব্যাসার্ধ আছে এর মধ্যে আমাদের একটু কম্পারিজন আসে মাঝে মাঝে, ঠিক আছে, একটা ছোট্ট কম্পারিজন আসে যে আর কোভালেন্ট, তারপর হচ্ছে আর ভ্যান ডার ওয়ালস, তারপর হচ্ছে আর মেটালিক। এটার মধ্যে প্রপার ওয়ার্ডারটা কি হবে, এটা মাঝে মাঝে আসে, এটা মাঝে মাঝে আসে, এদের প্রপার ওয়ার্ডারটা কি হবে, ঠিক আছে। সো এক্ষেত্রে অর্ডারটা হবে হচ্ছে সবচেয়ে বড় হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, মনে রাখবা, তারপর হবে মেটালিক ব্যাসার্ধ, তারপর হবে সমযোজী ব্যাসার্ধ। সবচেয়ে বড় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, তারপর মেটালিক, তারপর হচ্ছে সমযোজী। সো এইটা মাঝে মাঝে এমসিকিউ আসে, এইটা মাঝে মাঝে এমসিকিউ আসে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই সো 3 স্টার দিয়ে রাখলাম। সবচেয়ে বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, তারপর হচ্ছে মেটালিক, তারপর হচ্ছে কোভালেন্ট। সো আমরা 3টা ব্যাসার্ধের ডেফিনেশন শিখলাম, আর এখানে এমসিকিউ মাঝে মাঝে আসে। সো এটা আমরা সলভ করে শিখে গেলাম, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ শিখে ফেলাম। দুইটা অণুর পাশাপাশি নিউক্লিয়ার মধ্য দূরত্ব, এটা হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে অনেক সময় ভ্যান ডার ওয়ালস ডিসটেন্সও বলে, এই ডিটাকে অনেক সময় ভ্যান ডার ওয়ালস ডিসটেন্সও বলে, এটাকে অনেক সময় ভ্যান ডার ওয়ালস ডিসটেন্সও বলে। মনে রেখো একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে ভ্যান ডার ওয়ালস ফোর্স লিখছিলাম না, এই ফোর্সের জন্যই গ্যাসকে তরল করা যায়, এটা মনে রাখবা, গ্যাসকে তরল করা যায়। আমরা যে যে সিলিন্ডার গ্যাস আকারে পাই, হ্যাঁ, সিলিন্ডারজাত গ্যাস, তরল আকারে যে গ্যাস পাওয়া যায় সিলিন্ডারজাত গ্যাস, এটা কেন হয়, জাস্ট বিকজ অফ তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, তাই কে করা হয়, গ্যাসকে তরল করা যায়। আচ্ছা, এবার দেখো আমরা এখানে জাস্ট সিম্পল কিছু অ্যান্সার করবো, সোডিয়াম ও সোডিয়াম প্লাসের মধ্যে কোনটার আকার বড় এবং কেন। তাহলে এখানে আমরা ফার্স্টে বের করে ফেলি জেড ইফেক্টিভ, আয়ন আছে, তাহলে আমাকে আয়ন নিয়ে চিন্তা করতে হবে। তাহলে সোডিয়াম প্লাস সবচেয়ে বড়, তারপর হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে জেড ইফেক্টিভ। তাহলে সাইজ হচ্ছে তার উল্টা, তাহলে সোডিয়ামের সাইজ বড় কম্পেয়ার টু সোডিয়াম প্লাস, সাইজ হচ্ছে উল্টা। কারণ হচ্ছে জেড ইফেক্টিভ প্রপোর্শনাল টু 1/, সাইজ। আমরা কিন্তু জেড ইফেক্টিভ পড়ছি, হ্যাঁ, জেড ইফেক্টিভের সংক্রান্ত পুরো একটা লেকচারই করছি, প্রায় 1-1.5 ঘন্টা।
সো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখবা। O2 মাইনাস অপেক্ষা N3 মাইনাসের আকার বড় কেন? দেখো O2 মাইনাস আর হচ্ছে N3 মাইনাস, তাহলে এখানে দেখো এখানে 3 মাইনাস নেগেটিভ চার্জ, এখানে 2 মাইনাস নেগেটিভ চার্জ, তার মানে এরা হচ্ছে আয়ন। এরা সবাই কি ভাই? আয়ন। এরা সবাই হচ্ছে তোমার আয়ন। তাহলে তোমাকে আয়ন নিয়ে চিন্তা করতে হবে, আয়নিক রেডিয়াস। তাহলে জেড ইফেক্টিভ কোনটার বেশি হবে? O2 মাইনাসের বেশি হবে। কার থেকে? N3 মাইনাসের থেকে বেশি হবে। তাহলে সাইজ কার বেশি হবে? N3 মাইনাসের বেশি হবে। কার থেকে? O2 মাইনাসের বেশি হবে। দ্যাটস ইট। এই দেখো এটাও আমার চলে আসছে, পরীক্ষা কিন্তু এগুলো আসে। আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? এটা হচ্ছে সবাই আইসো ইলেকট্রন। এটা কি? এটা মনে হয় অ্যাডমিশন টেস্টে আসছে, দেখো সাস্টে আসছে। এটা হচ্ছে আইসো ইলেকট্রন, এরা হচ্ছে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমরা কিভাবে কি করব? সো এখানে আমার ইলেকট্রন আছে 10টা, তাহলে আমাকে দেখতে হবে ওই যে ইয়ার মতোই, ঠিক আছে, সবচেয়ে বেশি যেখানে নেগেটিভ চার্জ আছে তার সাইজ বড় হবে। ওই যে মনে থাকার কথা, জেড ইফেক্টিভ দিয়ে যে বের করছিলাম, জেড ইফেক্টিভ যদি বাড়ে তাহলে পজিটিভ চার্জ বাড়বে, পজিটিভ বাড়বে, নেগেটিভ কি হবে? কমবে। তাহলে সাইজ, জেড ইফেক্টিভ বাড়লে সাইজ কমে যাবে। এটা ছিল আমার সেই রিলেশনটা। এখন এখানে সবচেয়ে বেশি জেড ইফেক্টিভ, তাহলে সাইজ নেগেটিভ যার বেশি তার সাইজ সবচেয়ে বড়, তাহলে N3 মাইনাস সবচেয়ে বড়, তারপর O2 মাইনাস, তাহলে বি নাম্বারটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে বি নাম্বারটা অ্যান্সার। তুমি এখানে চাইলে দেখতে পারো, তুমি এখানে জেড ইফেক্টিভ চাইলে বের করে দেখতে পারো। তুমি দেখো এখানে N3 মাইনাস আছে, N3 মাইনাস, তারপর হচ্ছে 2 মাইনাস, তারপর হচ্ছে F মাইনাস, তারপর হচ্ছে প্লাস। তাহলে তুমি এখানে যদি জেড ইফেক্টিভ বের করো, জেড ইফেক্টিভ ওই যে এই রিলেশনটা দিয়ে পজিটিভ চার্জের সবচেয়ে বেশি, নেগেটিভ চার্জের সবচেয়ে কম, তাহলে এটার জেড ইফেক্টিভ সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে এটার জেড ইফেক্টিভ সবচেয়ে কম N3 মাইনাস, তারপর হবে O2 মাইনাস, তারপর হবে F মাইনাস, তারপর সবচেয়ে বেশি কা হবে? সোডিয়াম প্লাস। তাহলে সাইজ হবে ঠিক উল্টাটা, সাইজ ঠিক উল্টাটা হবে। তাহলে এখানে তুমি যদি চিন্তা করো সাইজ হবে ঠিক উল্টাটা, দেখো তোমার উল্টাটাই কিন্তু নিছো, N3 মাইনাস, তারপর হচ্ছে O2 মাইনাস, তারপর হচ্ছে F মাইনাস, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস। দ্যাটস ইট, এটাই তুমি নিছো অ্যাকচুয়ালি। নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোনটির আকার? আচ্ছা, নাইট্রোজেন আর অক্সিজেন এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলা, যেরকম ধরো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। হ্যাঁ, সো এখন আমরা যদি এখানে চিন্তা করি, এখানে যদি চিন্তা করি এই বরাবর বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? জেড ইফেক্টিভ বাড়তেছে, জেড ইফেক্টিভ বাড়তেছে, তাহলে আকর্ষণ বাড়তেছে, আকর্ষণ বাড়তেছে, তাহলে সাইজ কি হবে? সাইজ এখানে কমে যাবে। তাহলে এখন তোমার যে দুইজন দিছে সেই দুইজনকে একটু মার্ক করে ফেলো, চলো মার্ক করে ফেলি, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে, তাহলে এই বরাবর আকার পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছ পর্যায় বরাবর, তাহলে নাইট্রোজেনের আকার বড়, অক্সিজেনের আকার ছোট, অক্সিজেনের আকার ছোট, এটা আমরা অলরেডি দেখছিলাম। আচ্ছা, এবার দেখো পরেরটা কি বলা হয়েছে, পর্যায় সারণীর গ্রুপ A1 এর মৌলসমূহের বেলায় যতই নিচের দিকে যাওয়া যায়, গ্রুপ 1A, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 1A মানে বেসিক্যালি গ্রুপ 1, তার মানে এটা হচ্ছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু। কারা কারা আছে? লিথিয়াম, লিনা, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। সো এখানে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটা, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কি বলছে? নিচের দিকে যাওয়া যায়, যতই নিচের দিকে যাওয়া যায়, যতই নিচের দিকে যাবা, যত নিচের দিকে যাবা, যত নিচের দিকে যাবা, এই বরাবর যাবা, তাহলে এই বরাবর সাইজ কি হবে? এই বরাবর সাইজ বাড়ে, এটা কিন্তু আমরা জানি, এই বরাবর কি হয়? সাইজ বাড়ে। হ্যাঁ, এই বরাবর সাইজ বাড়ে, তাহলে কি বলছে? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। 2 নম্বরটা এটা বাদ, এটা ভুল। ইলেকট্রন একটা নতুন শক্তি যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, এটা কিন্তু নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে, মনে রাখবা। সক্রিয়তা, সক্রিয়তা সমানুপাতিক সাইজ, ধাতুর সক্রিয়তা সমানুপাতিক সাইজ, এটা কিন্তু ধাতুর সক্রিয়তা। সো সক্রিয়তা অবশ্যই বাড়ে, যত বেশি সাইজ বাড়বে তাহলে তার সক্রিয়তা বাড়বে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। ব্যাসার্ধ তো হ্রাস পাবে না, নতুন একটা শক্তি স্তর যুক্ত হয়েছে, ঠিক আছে, যেহেতু তার সাইজ বাড়তেছে তাহলে তার সক্রিয়তাও বাড়তে থাকবে। তোমরা এটা কিন্তু ওই যে এত দেখতে পারবা, ধাতুর সক্রিয়তা সিরিজ ছিল না, মনে করে দেখো, কে না কে ম্যাগাইভার এলো, মনে করে দেখো, কে না কে ম্যাগাইভার এলো, এটা কিন্তু ধাতুর সক্রিয়তা। তারপর হচ্ছে যেন ফিরে, তো তুমি চিন্তা করো এই বরাবর সক্রিয়তা বাড়ে না কম? এই বরাবর সক্রিয়তা
এবার আবার সক্রিয়তা কি হতেছে, বাড়তেছে না কমতেছে, কমতেছে। এবার আবার সক্রিয়তা কি হয়, কমতেছে। ওই যে আমাদের যে সিরিজটা আছে সক্রিয়তা কমে, নিচের দিকে কি আছে, এটা হচ্ছে সক্রিয়তা সিরিজের, হ্যাঁ এটা হচ্ছে সক্রিয়তার সিরিজ, এটা হচ্ছে আমার সক্রিয়তা সিরিজ, ঠিক আছে। এটা সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা কমে, বাট গ্রুপ 1-এর ক্ষেত্রে তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও তার সক্রিয়তা বাড়ে, কারণ তার সাইজ বাড়ে। সো পেঁচায় ফেলো না, একটা হচ্ছে গ্রুপ 1 বরাবর যাচ্ছ, আর সক্রিয়তা সিরিজ বরাবর উপর থেকে নিচের দিকে যাচ্ছ, এখানে সক্রিয়তা কমে। সো সাবধানে ডিল করো। সো এই হচ্ছে আমাদের ক্লাস, দ্যাটস ইট। সো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ পরের পার্টে। আসসালামু আলাইকুম।